আজকে আমরা পড়ব হাইপারথাইরয়েডিজম সম্বন্ধে। আগে আমরা দেখে নেব হাইপারথাইরয়েডিজম কাকে বলে। Hyperthyroidism is hyperactivity of the thyroid gland with sustained increase in synthesis and release of thyroid hormone. তাহলে হাইপারথাইরয়েডিজম কখন হচ্ছে না, যখন থাইরয়েড গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে তখন থাইরয়েড হরমোনের সিনথেসিস এবং রিলিজ যে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে সেই ঘটনাটাকে হাইপারথাইরয়েডিজম বলা হচ্ছে। এরপর আমরা দেখে নেব থাইরয়েড হরমোন রিলিজ হওয়ার মেকানিজমটা কি। হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ রিলিজ হচ্ছে এবং সেটা স্টিমুলেট করছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হচ্ছে এবং সেটি স্টিমুলেট করছে কাকে না, থাইরয়েড গ্ল্যান্ডকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে তখন T3 T4 এবং ক্যালসিটোনিন রিলিজ হচ্ছে, এবং T3 T4 এর লেভেল যখন ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তখন একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাকশন কাজ করছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের ওপরে, এবং তার জন্য হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ কম রিলিজ হচ্ছে এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচও কম রিলিজ হচ্ছে, এবং যার জন্য থাইরয়েড গ্ল্যান্ড থেকেও T3 T4 এর রিলিজ কমে যাচ্ছে, এবং তার জন্য দেখা যাচ্ছে যে ব্লাডের মধ্যে T3 T4 এর একটা নির্দিষ্ট মাত্রায় একটা নর্মাল রেঞ্জের মধ্যে সে লেভেলটা থাকছে। একবার এখানটা ভালো করে দেখে নেব যে T3 ফুল ফর্ম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন হরমোন, T4 এর ফুল ফর্ম হচ্ছে থাইরক্সিন হরমোন, TRH এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, আর TSH এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। Hyperthyroidism occurs in women more than men, with the highest frequency in persons 20 to 40 years old. তাহলে হাইপারথাইরয়েডিজম দেখা যাচ্ছে পুরুষদের থেকে মহিলাদের বেশি হচ্ছে, আর যে বয়সী মহিলাদের বেশি হচ্ছে সেটি হলো 20 থেকে 40 ইয়ার্সের। The most common form of hyperthyroidism is grave disease. তাহলে হাইপারথাইরয়েডিজমের সবথেকে কমন যে ফর্মটা সেটা হলো গ্রেভ ডিজিজ। আদার কজেস ইনক্লুড টক্সিক নোডুলার গয়টার, থাইরয়েডাইটিস, এক্সেস আয়োডিন ইনটেক, পিটুইটারি টিউমার্স অ্যান্ড থাইরয়েড ক্যান্সার। তাহলে আলাদা যে অন্যান্য যে কজগুলো রয়েছে সেগুলো হলো টক্সিক নডুলার গয়টার, থাইরয়েডাইটিস, এক্সেস আয়োডিন ইনটেক, pituitary tumors and thyroid cancer. Since hyperthyroidism may be precipitated by iodinated contrast media used in CT scan and other radiological studies, those who are at risk for hyperthyroidism should be monitored closely after iodinated contrast media exposure. তাহলে কি বলছে যে হাইপারথাইরয়েডিজমের যেহেতু কিসের থেকে হওয়ার চান্স আরও বেশি থাকে, মানে কি হলে হাইপারথাইরয়েডিজম বেশি হয়, সেটা হচ্ছে যে সিটি স্ক্যান কিংবা অন্যান্য রেডিওলজিক্যাল স্টাডি করার সময় যে আয়োডিনেটেড কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করা হয় সেটা কিন্তু একটা প্রেসিপিটেটেড ফ্যাক্টর হিসেবে কাজ করে হাইপারথাইরয়েডিজমের। সেই জন্য যাদের হাইপারথাইরয়েডিজম হওয়ার রিস্ক বেশি থাকে তাদের যদি কখনো এই ধরনের এক্সপোজার হয়, মানে আয়োডিনেটেড কন্ট্রাস্ট মিডিয়া এক্সপোজার হয়, তাহলে তাদের কিন্তু খুব ক্লোজলি মনিটর করতে হয়। The term thyrotoxicosis refers to the physiologic effect or clinical syndrome of hypermetabolism resulting from excess circulating level of T3, T4 or both. তাহলে থাইরোটক্সিকোসিস মানে কি বোঝাচ্ছে? থাইরোটক্সিকোসিস বলতে সেই সমস্ত ক্লিনিক্যাল এফেক্ট সিনড্রোম কিংবা ফিজিওলজিক্যাল এফেক্টগুলোকে বোঝাচ্ছে যেটা হচ্ছে হাইপারমেটাবলিজম। এই হাইপারমেটাবলিজম কেন হচ্ছে? কারণ কি T3 T4 এগুলোর লেভেল
খুব বেশি পরিমাণে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে বেড়ে যাচ্ছে, মানে ব্লাডের মধ্যে T3 T4 এর লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার জন্য এই যে হাইপার মেটাবলিজম হচ্ছে, তার জন্য এই থাইরোটক্সিকোসিস দেখা যাচ্ছে। সাধারণত এই থাইরোটক্সিকোসিসের যে সিমটমগুলো দেখা যায় সেগুলো বললে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে এই থাইরোটক্সিকোসিসে কী কী হয়। সেটা হলো ডায়রিয়া হতে পারে, এক্সট্রিম ওয়েট লস হতে পারে, অ্যাপেটাইট চেঞ্জেস হতে পারে, সাধারণত খিদে থাকে না, সোয়েটিং হতে পারে, অ্যাংজাইটি, ফিলিং অফ ডিস্ট্রেস এগুলো থাকতে পারে, হেয়ার থিনিং হতে পারে। এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায় থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে। হাইপারথাইরয়েডিজম অ্যান্ড থাইরোটক্সিকোসিস ইউজুয়ালি অকার টুগেদার। তাহলে হাইপারথাইরয়েডিজম এবং থাইরোটক্সিকোসিস এগুলো কিন্তু একসাথে দেখতে পাওয়া যায়। কারণ কি, এগুলোর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু T3 T4 এর লেভেল ব্লাডের মধ্যে অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। Subclinical hyperthyroidism occur when the patient has a serum TSH level below 0.4 mu per liter but normal T3 and T4 level. তাহলে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় যে TSH এর লেভেল 0.4 mu per লিটারের নিচে নেমে গেছে, কিন্তু T3 T4 এর লেভেল কিন্তু নর্মাল আছে। কিন্তু ওভার হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় যে TSH এর লেভেল হয় কমে গেছে নইলে নর্মাল আছে, কিন্তু T3 T4 এর লেভেল কিন্তু অনেকটা বেড়ে গেছে। তাহলে কজেস অফ হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো? ইনজুরি টু থাইরয়েড গ্ল্যান্ড, সাম মেডিকেশন, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের জন্য যে মেডিকেশনগুলো ইউজ করা হয় সেগুলো যদি কোনো এক্সেস এফেক্ট দেখায় তাহলে কিন্তু সেক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম হতে পারে। হেরিডিটি, ইনফ্লামেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, হরমোনাল চেঞ্জেস, বিশেষ করে মিসক্যারেজ, প্রেগনেন্সি, ইরেগুলার সেক্স লাইফ, মেনোপজ এগুলোর সময়তে যে হরমোনাল চেঞ্জেস হয় তার জন্য হাইপারথাইরয়েডিজম হতে পারে। ড্যামেজ টু দ্য পিটুইটারি গ্ল্যান্ড, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড সিভিয়ার নার্ভ শকস এগুলো কিন্তু হাইপারথাইরয়েডিজমের অন্যতম কারণ। ইটিওলজি অ্যান্ড প্যাথোফিজিওলজির মধ্যে ফার্স্টে দেখব গ্রেভ ডিজিজ। গ্রেভ ডিজিজ ইজ অ্যান autoimmune disease of unknown etiology characterized by diffuse thyroid enlargement and excess thyroid hormone secretion. তাহলে গ্রেভ ডিজিজ হলো একটা প্রধান কারণ হাইপারথাইরয়েডিজমের। এই গ্রেভ ডিজিজে কি হয় না, এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ যার কোনো কারণ অন্য কোনো কারণ দেখতে পাওয়া যায় না। এই ডিজিজে কি হয় যে থাইরয়েড এনলার্জমেন্ট হয়ে যায়, প্রচুর পরিমাণে এনলার্জমেন্ট হয়ে যায় এবং থাইরয়েড হরমোন প্রচুর পরিমাণে ব্লাডের মধ্যে মিশতে থাকে, সেই কারণে যে হাইপারথাইরয়েডিজম দেখা যায়। গ্রেভ ডিজিজ অ্যাকাউন্টস ফর 75% অফ দ্য কেসেস অফ হাইপারথাইরয়েডিজম। তাহলে আমাদের যে হাইপারথাইরয়েডিজম হচ্ছে সেই কেসগুলোর মধ্যে 75% হচ্ছে গ্রেভ ডিজিজ তাদের থাকছে। Women are 5 times more likely than men to develop grave disease. তাহলে ওমেনদের 5 গুণ বেশি হওয়ার চান্স থাকে মেনদের থেকে এই গ্রেভ ডিজিজ। Precipitating factors such as insufficient iodine supply, cigarette smoking, infection and stressful life events may interact with genetic factor to cause grave disease. তাহলে গ্রেভ ডিজিজ হওয়ার জন্য জেনেটিক ফ্যাক্টরের সাথে সাথে আরও যে ইভেন্টগুলো প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সেগুলো হলো ইনসাফিসিয়েন্ট আয়োডিন সাপ্লাই, সিগারেট স্মোকিং, ইনফেকশন, স্ট্রেসফুল লাইফ ইভেন্টস এগুলো। ইন গ্রেভ ডিজিজ দ্য পেশেন্ট ডেভেলপস antibodies to the TSH receptor. These antibodies attach to the receptor and stimulate the thyroid gland to release T3, T4 and both.
তাহলে গ্রেভ ডিজিজে কি হচ্ছে না, পেশেন্টের এক ধরনের অ্যান্টিবডি ডেভেলপ করছে, যে অ্যান্টিবডিগুলো টিএসএইচ রিসেপ্টরের সাথে অ্যাটাচ হতে পারে, এবং সেই অ্যান্টিবডিগুলো এই টিএসএইচ রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয়ে তাকে স্টিমুলেট করছে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য। এবং এই যে টিএসএইচ এর রিসেপ্টরের সাথে অ্যান্টিবডি অ্যাটাচ হওয়ার জন্য থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট হচ্ছে, তখন কি সিক্রেট হচ্ছে, T3 T4 এগুলো সিক্রেশন হচ্ছে। The excess release of thyroid hormone leads to the clinical manifestation associated with thyrotoxicosis. তাহলে থাইরয়েড হরমোন এক্সেস রিলিজের জন্য যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো দেখা যাচ্ছে সেগুলো থাইরোটক্সিকোসিস করছে। The disease is characterized by remission and exacerbation with or without treatment. তাহলে এই ডিজিজটা কখনো কখনো টেম্পোরারিলি স্টপ হয় কিংবা কমে যায়, আবার পরেই দেখা যায় যে সেটা হয়তো অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং যে কন্ডিশনটা সেটা অনেক খারাপ হয়ে গেছে। এটা ট্রিটমেন্ট হলেও হতে পারে, আবার ট্রিটমেন্ট না হলেও হতে পারে। ইট মে প্রোগ্রেস টু ডিস্ট্রাকশন অফ দ্য থাইরয়েড টিস্যু। তাহলে এটা আস্তে আস্তে দেখা যায় কোন দিকে প্রোগ্রেস করছে না, থাইরয়েড টিস্যু ডিস্ট্রাকশন করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, এবং যার জন্য দেখা যাচ্ছে থাইরয়েড টিস্যু যদি আস্তে আস্তে ডিস্ট্রাকশন হতে থাকে তাহলে কিন্তু হাইপোথাইরয়েডিজম দেখা যায়। Grave disease is associated with the presence of other autoimmune disorder. তাহলে গ্রেভ ডিজিজ কিন্তু যখন প্রেজেন্ট থাকে, এটা যেহেতু একটা অটোইমিউন ডিসঅর্ডার, সেহেতু অন্যান্য অটোইমিউন ডিসঅর্ডারগুলোও কিন্তু তার সাথে সাথে কখনো প্রেজেন্ট থাকে। যেমন তার মধ্যে কোনগুলো পড়ে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পার্নিসিয়াস অ্যানিমিয়া, সিস্টেমিক লিউপাস এরিথেমেটাস, অ্যাডিশনস ডিজিজ, সিলিয়াক ডিজিজ অ্যান্ড ভিটিলিগো। এরপরে আমরা পড়ব কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখতে পাওয়া যায়। তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ হাইপারথাইরয়েডিজম আর রিলেটেড টু দ্য এফেক্ট অফ এক্সেস সার্কুলেটিং থাইরয়েড হরমোন। তাহলে আমাদের ব্লাডের মধ্যে যেহেতু থাইরয়েড হরমোন অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো হাইপারথাইরয়েডিজমে দেখতে পাবো সেগুলো কি কি এবার আমরা দেখে নেব। নার্ভাসনেস, ইরিটেবিলিটি, ইনসমনিয়া, ডিপ্রেশন। তাহলে নার্ভাসনেস দেখা যাচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, ঘুম ঠিকমতো হচ্ছে না যার জন্য ইনসমনিয়া হচ্ছে, এবং ডিপ্রেশন হচ্ছে। জিআই সিস্টেমে কি দেখতে পাবো, ওয়েট লস হচ্ছে, স্ট্রং ফিলিং অফ হাঙ্গার হচ্ছে, আর ডায়রিয়া হচ্ছে। ফ্রেজাইল fingernails, shaking hands, warm and moist skin, increased body temperature। যেহেতু আমাদের গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোলাইসিস এই সমস্ত যে প্রক্রিয়াগুলো সেগুলো বেড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু বডি টেম্পারেচার বা বডি হিট বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। এবং এই যে বিএমআর বেড়ে যাচ্ছে তার জন্যও কিন্তু এই বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে সেই জন্যই কিন্তু এই যে ফিলিং অফ হাঙ্গার, স্ট্রং ফিলিং অফ হাঙ্গার এটাও হচ্ছে, এবং বিএমআর বেড়ে যাওয়ার কারণে কিন্তু ওয়েট লস দেখতে পাওয়া যাচ্ছে। ব্রোকেন হেয়ার, হেয়ার লস, enlarged thyroid gland, increased heart rate, arrhythmia, high blood pressure, muscle cramp and muscle weakness, and miscellaneous এর মধ্যে সাইকেল ডিসঅর্ডার, যেটা মেনস্ট্রুয়েশন সাইকেল ডিসঅর্ডার, সেটাও দেখতে পাওয়া যায়।
তার সাথে সাথে দেখো এখানে হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজমের একটা কম্পেয়ার করা আছে, সেখানে দেখা যাচ্ছে হাইপারথাইরয়েডিজমে কিন্তু হিট ইনটলারেন্স দেখা যায়। It directly increases metabolism and tissue sensitivity to stimulation by the sympathetic nervous system. তাহলে যেহেতু sympathetic nervous system-এ stimulation হচ্ছে, সেহেতু এই sympathetic nervous system-এর যে টিস্যু সেন্সিটিভিটি সেটা বেড়ে যাচ্ছে এবং যার জন্য দেখা যাচ্ছে যে মেটাবলিজমও অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। Palpation of the thyroid gland may reveal a goiter. যদি থাইরয়েড গ্ল্যান্ড প্যালপেট করা হয় তাহলে দেখা যাবে যে গয়টার, আমরা বুঝতে পারছি যে গয়টার হয়েছে, মানে enlargement of the thyroid gland এটা হয়েছে। When the thyroid gland is excessively large, a goiter may be noted on inspection. যখন থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক বেশি পরিমাণে বড় হয়ে যায় তখন গয়টার চোখে দেখেই শুধুমাত্র বুঝতে পারা যায়। Auscultating the thyroid gland may reveal broods, a reflection of increased blood supply. তাহলে দেখতে পাবো যে থাইরয়েড গ্ল্যান্ড যদি অসকালটেট করি তাহলে কিন্তু আমরা ব্লাড সাপ্লাই যে অনেক বেশি পরিমাণে হচ্ছে তার জন্য একটা ব্রুড সাউন্ড পাবো। Another common finding is ophthalmopathy, a term used to describe abnormal eye appearance or function. A classic finding in Graves' disease is usually bilateral. তাহলে অন্য যে ফাইন্ডিং তার মধ্যে ইম্পর্টেন্ট একটা হলো অপথ্যালমোপ্যাথি। এর মানে কি? অ্যাবনর্মাল আই অ্যাপিয়ারেন্স, মানে চোখটাকে দেখতে অ্যাবনর্মালি লাগছে কিংবা অ্যাবনর্মালি ফাংশন করছে। সাধারণত গ্রেভ ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে এটা বাইল্যাটারাল হয়ে থাকে, মানে দুটো চোখেই হয়ে থাকে। Exophthalmos. Exophthalmos, a protrusion of the eyeball from the orbit that results from increased fat deposits and fluid edema in the orbital tissue and ocular muscles. তাহলে এক্সঅপথ্যালমাসটা কি? যে আইবলটা দেখা যাচ্ছে প্রোট্রুশন, মানে বাইরে বেরিয়ে আসছে ফ্রম দ্য অরবিট থেকে বাইরে বেরিয়ে আসছে আইবলটা, সেটাকে বলা হচ্ছে এক্সঅপথ্যালমাস। যার জন্য কি হচ্ছে, এই এক্সঅপথ্যালমাসে দেখা যাচ্ছে যে ফ্যাট ডিপোজিট হচ্ছে আর ফ্লুইড ডিপোজিট হচ্ছে, যার জন্য ইডিমা দেখা দিচ্ছে। আর কোথায় হচ্ছে এই ইডিমাটা? অরবিটাল টিস্যুতে এবং অকিউলার মাসেলের মধ্যে। দ্য ইনক্রিজড প্রেশার ফোর্সেস দ্য আইবল আউটওয়ার্ড। এই যে ইডিমা হচ্ছে, ফ্যাট ডিপোজিট হচ্ছে, ফ্লুইড ডিপোজিট হচ্ছে, এর জন্যই কিন্তু চোখটা অরবিট থেকে বাইরে বেরিয়ে আসছে ঠেলে, এবং এই যে প্রেশারটা দিচ্ছে তার জন্যই কিন্তু, এই প্রেশারের ফোর্সেই কিন্তু চোখটা কিংবা বলতে পারো আইবলটা ঠেলে বাইরে বেরিয়ে আসছে বাইরের দিকে। The upper lids are usually retracted and elevated, with the sclera visible above the iris. তাহলে আপার আইলিডটা দেখা যাচ্ছে রিট্র্যাক্ট হয়ে রয়েছে এবং ওপরের দিকে উঠে রয়েছে, এবং স্ক্লেরাটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই। আমরা নর্মালি কিন্তু স্ক্লেরাটা উপরের দিকে ভিজিবল হয় না, আইরিসের উপরে ভিজিবল হয় না, কিন্তু এই এক্সঅপথ্যালমাসের ক্ষেত্রে দেখা যায় এতটাই ঠেলে বেরিয়ে আসে চোখটা যে স্ক্লেরাটা বাইরে ভিজিবল হয়। When the eyelids don't close completely, the exposed corneal surfaces become dry and irritated. যখন আইলিডটা ভালো করে বন্ধ হয় না, এতটাই ঠেলে বেরিয়ে এসছে যে আইলিডটা ভালো করে বন্ধ হচ্ছে না,
কমপ্লিটলি বন্ধ হচ্ছে না, তখন কিন্তু এই কর্নিয়াল সারফেসটা ড্রাই হয়ে যায়, যেহেতু এক্সপোজ থেকে যাচ্ছে, চোখটা ভালো করে বন্ধ হচ্ছে না, সেই জন্য কিন্তু এই কর্নিয়াল সারফেসটা ড্রাই হয়ে যায় এবং আস্তে আস্তে ইরিটেটেড হয়ে যায়, মানে বারবার মনে হচ্ছে কোনো এক জিনিস চোখে পড়ছে এবং করকরে লাগছে, মানে কারণ কি ড্রাই হয়ে গেছে, এই জন্য এরকম মনে হয়। সিরিয়াস কনসিকোয়েন্সেস সাচ অ্যাজ কর্নিয়াল আলসার অ্যান্ড ইভেনচুয়াল লস অফ ভিশন ক্যান অকার। তাহলে আস্তে আস্তে দেখা যায় যে পরে পরে সেখানে কর্নিয়াল আলসার হচ্ছে এবং আস্তে আস্তে ভিশন লস হয়ে যাচ্ছে। The changes in the ocular muscle result in muscle weakness causing diplopia. তাহলে এই যে অকিউলার মাসেলের মধ্যে চেঞ্জটা হচ্ছে, এর জন্য কি হচ্ছে, মাসেল উইকনেস দেখা যাচ্ছে এবং মাসেল উইকনেস যে হচ্ছে তার জন্য কখনো কখনো ডিপ্লোপিয়া হচ্ছে, মানে ডাবল ভিশন, দুটো করে দেখতে পাওয়া যাচ্ছে। A patient in the early stages of hyperthyroidism may only exhibit weight loss and increased nervousness. তাহলে হাইপারথাইরয়েডিজমের প্রথমের যে দিকের স্টেজগুলোতে দেখা যায় যে পেশেন্টের ওয়েট লস হচ্ছে এবং নার্ভাসনেস বাড়ছে। অ্যাক্রোপ্যাচি মে অকার উইথ অ্যাডভান্স ডিজিজ, যখন ডিজিজটা অনেকটা বেশি বেড়ে যায়, যখন হাইপারথাইরয়েডিজম অনেক দিন ধরে দেখা যাচ্ছে বাড়ছে, তখন এই অ্যাক্রোপ্যাচিও দেখা যায়, মানে ক্লাবিং অফ দ্য ডিজিট। দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে কীরকম ক্লাবিং হয়ে গেছে। ম্যানিফেস্টেশন example palpitation, tremor, weight loss in older adult with hyperthyroidism don't differ significantly from those of younger adults. তাহলে এই যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো, মানে প্যালপিটেশন, ট্রেমার, ওয়েট লস, এই জিনিসগুলো ওল্ডার অ্যাডাল্টের ক্ষেত্রে খুব বেশি ডিফার করে না। In older patients who are confused and agitated, dementia may be suspected and delay the diagnosis. তাহলে ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে কি দেখা যায় যে তারা অনেক বেশি কনফিউজড হয়ে যাচ্ছে, অনেক বেশি এজিটেটেড হয়ে যাচ্ছে এবং ডিমেনশিয়াও কখনো কখনো দেখতে পাওয়া যায় যদি ডায়াগনোসিসটা ডিলে হয়। তাহলে কি কি কমপ্লিকেশন দেখা যাচ্ছে আমরা দেখে নেব। অ্যাকিউট thyrotoxicosis, also called thyrotoxic crisis or thyroid storm, is an acute, severe and rare condition that occur when excessive amount of thyroid hormones are released into the circulation. তাহলে মেন যে কমপ্লিকেশন দেখা যায় তার মধ্যে অ্যাকিউট থাইরোটক্সিকোসিস আছে। এই অ্যাকিউট থাইরোটক্সিকোসিসটাকে আরেকটা কি বলা হচ্ছে, থাইরোটক্সিক ক্রাইসিস বলা হচ্ছে বা থাইরয়েড স্টর্ম বলা হচ্ছে। এখানে কি হচ্ছে, অ্যাকিউট, সিভিয়ার এবং রেয়ার কন্ডিশন এটা, যেখানে এক্সেস অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে সার্কুলেশনের মধ্যে, সেটা অনেক বেশি পরিমাণে T3, T4কে ব্লাডের মধ্যে পাওয়া যাচ্ছে। Although considered a life-threatening emergency, death is rare when treatment is initiated early. তাহলে এই অ্যাকিউট থাইরোটক্সিকোসিস এটা কিন্তু ভীষণই লাইফ থ্রেটনিং একটা এমার্জেন্সি কন্ডিশন এবং এখানে যদি ট্রিটমেন্ট সাথে সাথে শুরু করা হয় তাহলে কিন্তু ডেথ কম হয়। Acute thyroiditis is thought to result from stressor, infection, trauma, surgery,
in a patient with pre-existing hyperthyroidism. তাহলে যে সমস্ত পেশেন্টের আগে থেকে হাইপারথাইরয়েডিজম ছিল তাদের ক্ষেত্রে দেখা যায় যদি ইনফেকশন, ট্রমা, সার্জারি এই সমস্ত হয় তাহলে কিন্তু এই অ্যাকিউট থাইরয়েডাইটিস হয়। Patients having a thyroidectomy are at risk because manipulation of the hyperactive thyroid gland results in an increase in hormones released. তাহলে যাদের থাইরয়েডেক্টমি হয়েছে সেই সমস্ত পেশেন্টদের দেখা যায় রিস্ক অনেক বেশি থাকে, কারণ কি এই হাইপার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডকে যেহেতু ম্যানিপুলেট করা হয় এবং তার ফলে কি হচ্ছে বেশি পরিমাণে আরও হরমোন রিলিজ হচ্ছে। এই জন্য হচ্ছে থাইরয়েডেক্টমি যে সমস্ত পেশেন্টের হয়ে থাকে সে সমস্ত পেশেন্টের কিন্তু রিস্ক অনেক বেশি থাকে। In acute thyrotoxicosis, all the symptoms of hyperthyroidism are prominent and severe. মানে acute thyrotoxicosis-এ দেখা যায় যে হাইপারথাইরয়েডিজমে যে সমস্ত সিমটম দেখা যাচ্ছে সেই সমস্ত সিমটমগুলো আরও প্রমিনেন্ট এবং সিভিয়ার হয়ে দেখা যায়। Manifestations include severe tachycardia, heart failure, shock hyperthermia up to 106 degree Fahrenheit, agitation, delirium, seizures, abdominal pain, vomiting, diarrhea and coma. তাহলে অন্যান্য যে ম্যানিফেস্টেশনগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সিভিয়ার ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট অনেক বেশি বেড়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে, শক দেখা যাচ্ছে, হাইপারথার্মিয়া হচ্ছে, কখনো কখনো 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যেতে পারে, এজিটেশন হচ্ছে, ডেলিরিয়াম হচ্ছে, সিজার হচ্ছে, অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, ডায়রিয়া অ্যান্ড কোমা এগুলো দেখা যাচ্ছে। তাহলে অ্যাকিউট থাইরোটক্সিকোসিসে যখন হাইপারথাইরয়েডিজমের সিমটমগুলো আরও অনেক প্রমিনেন্ট এবং সিভিয়ার হয়ে দেখা দিচ্ছে তখন এই সমস্ত ম্যানিফেস্টেশনগুলো দেখা যাচ্ছে। ডায়াগনস্টিক স্টাডিজ মধ্যে কী কী পড়ছে? 2 primary laboratory findings used to confirm the diagnosis of hyperthyroidism are low or undetectable TSH levels যেটা 0.4 mu per লিটারের কম হবে, and elevated free thyroxine level. Total T3 and T4 level may also be assessed but they are not as definitive. তাহলে টোটাল T3 এবং T4 লেভেল অ্যাসেস করা হলেও হতে পারে কিন্তু সেটা অত বেশি ডেফিনেটিভ কজ দেয় না। কিন্তু ফ্রি থাইরক্সিন মনে রাখতে হবে এটা কিন্তু T4, ফ্রি T4 যেটা সেটা কিন্তু এলিভেটেড লেভেলে থাকে, আর TSH কখনো কখনো আনডিটেক্টেবল কখনো লো থাকে, মানে 0.4 mu per লিটারের নিচে। Total T3 and T4 determine both free and bound hormone level. The free hormone is the only biological active form of these hormones. তাহলে টোটাল T3 এবং T4 লেভেল আমরা যখন দেখব তখন কিন্তু কতটা ফ্রি রয়েছে এবং কতটা বাউন্ড টু প্রোটিন সেই দু ধরনের হরমোনই আমরা তার লেভেল বুঝতে পারবো। তাহলে ফ্রি হরমোন কি হচ্ছে? ফ্রি হরমোন হচ্ছে গিয়ে অনলি বায়োলজিক্যাল অ্যাক্টিভ, মানে এই ফ্রি হরমোনগুলোই কিন্তু শুধুমাত্র বায়োলজিক্যালি অ্যাক্টিভ, মানে কাজ করতে পারে বডির মধ্যে। দ্য RAIU the radioactive iodine uptake test is used to differentiate গ্রেভ ডিজিজ ফ্রম আদার ফর্ম অফ থাইরয়েডাইটিস। তাহলে অন্যান্য থাইরয়েডাইটিসের থেকে গ্রেভ ডিজিজকে ডিফারেন্সিয়েট করা যায় এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট দিয়ে। কীরকমভাবে সেটা দেখে নিই। দ্য পেশেন্ট উইথ গ্রেভ ডিজিজ শোজ আ ডিফিউজ হোমোজেনাস আপটেক of 35% to 95%, whereas the patient with thyroiditis shows an uptake of less than 2%.
The person with a nodular goiter has an uptake in the high normal range. তাহলে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্টে কি দেখা যায়, গ্রেভ ডিজিজের ক্ষেত্রে 35% থেকে 95% আপটেক হয়, কিন্তু অন্যান্য যে থাইরয়েডাইটিসগুলো রয়েছে সেখানে কিন্তু 2%-এরও কম হচ্ছে গিয়ে আপটেক হচ্ছে। আর নোডুলার গয়টার যাদের থাকে তাদের কিন্তু নর্মাল রেঞ্জের থেকে একটু বেশি আপটেক হয়ে থাকে। Interprofessional care. The goal of management of hyperthyroidism is to block the adverse effect of excess thyroid hormone, suppress over secretion of thyroid hormone and prevent complication. তাহলে আমরা যে থাইরয়েড হাইপারথাইরয়েডিজমের জন্য যে ম্যানেজমেন্ট করব তার গোলটা কি হবে, যে আমাদের যে এক্সেস থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে তার যে অ্যাডভার্স এফেক্টগুলো রয়েছে সেগুলোকে ব্লক করা এবং এই ওভার সিক্রেশনটাকে কমানো, ওভার সিক্রেশন অফ থাইরয়েড হরমোন এটার কমানো, মানে থাইরয়েড হরমোনের যে বেশি সিক্রেশন হচ্ছে এটাকে কমানো এবং তার সাথে সাথে কমপ্লিকেশন যেগুলো হচ্ছে সেগুলোকে দূর করা। There are several treatment options including antithyroid medication, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি অ্যান্ড সার্জিক্যাল ইন্টারভেনশন। তাহলে আমাদের যে ট্রিটমেন্ট অপশানগুলো রয়েছে তার মধ্যে মেন হচ্ছে গিয়ে অ্যান্টিথাইরয়েড মেডিকেশন দেব, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি দেব এবং সার্জিক্যাল ইন্টারভেনশন করব। সাপোর্টিভ থেরাপির মধ্যে কি কি পড়ছে, ইজ ডিরেক্টেড অ্যাজ ম্যানেজিং রেসপিরেটরি ডিস্ট্রেস, রিডিউসিং ফিভার, রিপ্লেসিং ফ্লুইড অ্যান্ড এলিমিনেটিং অ্যান্ড ম্যানেজিং দ্য ইনিশিয়েটিং স্ট্রেসের। তাহলে সাপোর্টিভ থেরাপির মধ্যে পড়ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেসকে আমরা ম্যানেজ করব, ফিভারকে কমাবো, ফ্লুইড রিপ্লেস করব এবং বিভিন্ন ধরনের যে স্ট্রেসারগুলো রয়েছে, কোনো ইনফেকশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, সার্জারি হচ্ছে, ইনজুরি হচ্ছে, এই যে জিনিসগুলো যেগুলো ইনিশিয়েট করে হাইপারথাইরয়েডিজমকে সেগুলোকে ম্যানেজ করব বা সেগুলো যাতে না হয় সেগুলো চেষ্টা করব। The choice of treatment is influenced by the patient's age and preference, coexistence of other diseases and pregnancy status. তাহলে কোন ধরনের ট্রিটমেন্ট দেবো সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে পেশেন্টের এজ কত, তার প্রেফারেন্স কী এবং অন্যান্য ডিজিজ আর কি কি রয়েছে সেটার সাথে ট্রিটমেন্টের চয়েসটা সেরকম হবে। মানে অন্য কোন ডিজিজ থাকলে কোন ট্রিটমেন্ট চয়েসটা আমরা দেবো, সার্জারি করব নাকি কোনো মেডিকেশন দেব সেগুলো আমরা দেখব। আর প্রেগনেন্সি স্ট্যাটাসের ওপরও ডিপেন্ড করবে আমরা কী ধরনের মেডিকেশন দেব নাকি কোনো থেরাপি দেব, এটা ডিপেন্ড করবে। তাহলে দেখো ড্রাগ থেরাপির মধ্যে পড়ছে drugs used in the treatment of hyperthyroidism include antithyroid drug, iodine and beta-adrenergic blocker. তাহলে ড্রাগের মধ্যে কি কি পড়ছে, হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্টের জন্য আমরা যে যে ড্রাগ দেব তার মধ্যে যে অ্যান্টিথাইরয়েড ড্রাগ, আয়োডিন এবং বিটা-অ্যাড্রিনার্জিক ব্লকার পড়ছে। দিস ড্রাগস আর ইউজফুল ইন ট্রিটিং থাইরোটক্সিক স্টেটস বাট দে আর নট কনসিডার্ড কিউরেটিভ। মানে এই সমস্ত ড্রাগগুলো কিন্তু থাইরোটক্সিক স্টেটটাকে ট্রিট করার জন্য ইউজফুল, কাজে লাগে, ব্যবহার করা হয় তার জন্য, কিন্তু কখনোই এটা কিওর করে না। রেডিয়েশন থেরাপি অ্যান্ড সার্জারি মে আলটিমেটলি বি রিকোয়ার্ড, মানে আলটিমেট কিন্তু রেডিয়েশন থেরাপি এবং সার্জারি এটা দরকার হয়। অ্যান্টিথাইরয়েড ড্রাগের মধ্যে কি কি পড়ছে সেটা আমরা দেখে নেব। বলছে যে ফার্স্ট লাইন অ্যান্টিথাইরয়েড ড্রাগের মধ্যে প্রোপাইল থাইরোইরাসিল অ্যান্ড মেথিমাজল এটা পড়ছে, এই দুটো ড্রাগ পড়ছে। এই ড্রাগগুলো কি করছে, ইনহিবিট করছে, মানে বাধা দিচ্ছে থাইরয়েড হরমোনের যে সিনথেসিস সেটাকে বাধা দিচ্ছে এই সমস্ত ড্রাগগুলো। ইন্ডিকেশন আর ফর ইউজ ইনক্লুড, তাহলে আমরা যে এই ড্রাগগুলো ইউজ করব তার জন্য ইন্ডিকেশন কি কি, গ্রেভ ডিজিজ, কোনো ইয়ং পেশেন্টের যদি গ্রেভ ডিজিজ হয়ে থাকে তাহলে আমরা এই মেডিকেশনগুলো দিতে পারবো। প্রেগনেন্সির সময়তে যদি কারোর হাইপারথাইরয়েডিজম হয় তাহলে আমরা এই মেডিকেশনগুলো দিতে পারবো। অ্যান্ড দ্য নিড টু অ্যাচিভ আ ইউথাইরয়েড স্টেট বিফোর সার্জারি অর রেডিয়েশন থেরাপি, মানে আমাদের যখন কোনো রেডিয়েশন থেরাপি দেওয়ার দরকার হবে কিংবা কোনো সার্জারি করার দরকার হবে তখন
নর্মাল স্টেটে থাইরয়েড গ্ল্যান্ডকে যদি আমরা না নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এই থেরাপিগুলো দিতে পারবো না। সেই জন্য আমাদের ওই নর্মাল স্টেটে নিয়ে আসার জন্য এই মেডিকেশনগুলো হেল্প করে। Propyl thyrouracil is generally used for patients who are in the first trimester of pregnancy. তাহলে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দেখব এই মেডিসিনটা দেওয়া হচ্ছে প্রোপাইল থাইরোইউরাসিল। প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কারোর হাইপার থাইরয়েডিজম হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রোপাইল থাইরোইউরাসিল ইউজ করব। Propyl thyracil is considered first line therapy in thyrotoxicosis. তাহলে যদি thyrotoxicosis হয় তাহলে কিন্তু আমরা একদম প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রোপাইল থাইরোইউরাসিল। কারণ এটা কি করে, এটা ব্লক করে পেরিফেরাল কনভার্সন অফ T3 to T4। T3 যে T4 এ কনভার্ট হয়ে যাচ্ছে এই পেরিফেরাল কনভার্সনটাকে বন্ধ করে এই মেডিসিনটা। An advantage of propyl thyroracil is that it achieves the therapeutic goal of being euthyroid more quickly. তাহলে প্রোপাইল থাইরোইউরাসিলের অ্যাডভান্টেজ হলো, উপকারিতা হলো যে এটা খুব তাড়াতাড়ি থেরাপিউটিক গোলে পৌঁছে যায় এবং নর্মাল যে স্টেট সেটাতে খুব তাড়াতাড়ি এনে দিতে সাহায্য করে। However, it must be taken 3 times per day. এটা দিনে 3 বার করে খেতে হয়। Methimazole is given in a single daily dose. তাহলে মেথিমাজলের ডোজ কিন্তু একটা করে। Improvement usually begins 1 to 2 weeks after the start of drug therapy. তাহলে এই ড্রাগটা যখন ইউজ করা শুরু করা হয় তার 1 থেকে 2 সপ্তাহ পর এই ইমপ্রুভমেন্ট দেখা যায়। গুড রেজাল্টস আর ইউজুয়ালি সিন উইদিন 4 to 8 weeks. তাহলে ভালো রেজাল্ট পাওয়ার জন্য 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আমরা ভালো রেজাল্ট পাই। Therapy is usually continued for 6 to 15 months to allow for spontaneous remission which occurs in 20% to 40% of patients. তাহলে এই মেথিমাজল এটা কতদিন ধরে কন্টিনিউ করা হয়, 6 থেকে 15 মান্থ পর্যন্ত, যাতে এই হাইপারথাইরয়েডিজমের যে ইভেন্টটা সেটা যাতে কমতে থাকে। এবং এটা সাধারণত দেখা যায় 20 থেকে 40% পেশেন্টদের ক্ষেত্রে এটা ঘটেছে অলরেডি। Emphasis to the patient, the importance of adhering to the drug regimen. মানে পেশেন্টকে সবসময় এমফাসাইজ করে যেতে হবে, উৎসাহ দিয়ে যেতে হবে সে যেন ড্রাগ রেজিমেন্টের সাথে লেগে থাকে, সে যেন ছেড়ে না দেয় মেডিসিন খাওয়া। Abruptly discontinuing drug therapy can result in a return of hyperthyroidism. যদি হঠাৎ করে এই মেডিসিনটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু হাইপারথাইরয়েডিজম আবার করে ফিরে আসবে। Iodine. Iodine is available as saturated solution of potassium iodine and Lugol's solution. তাহলে আয়োডিন কীরকমভাবে অ্যাভেলেবেল আছে SSKI আর Lugol সলিউশনের হিসেবে। Iodine is used with other antithyroid drug to prepare the patient for thyroidectomy or for treatment of thyrotoxicosis. তাহলে আয়োডিন কখন ইউজ করা হচ্ছে? অ্যান্টিথাইরয়েড ড্রাগের সাথে ইউজ করা হচ্ছে যাতে পেশেন্টকে প্রিপেয়ার করা যায় থাইরয়েডেক্টমির জন্য বা থাইরোটক্সিকোসিনের ট্রিটমেন্টের জন্য। র্যাপিডলি গিভিং লার্জ ডোজেস অফ আয়োডিন inhibits synthesis of T3 and T4 and blocks the release of these hormones into circulation. তাহলে যদি আয়োডিন লার্জ ডোজে দেওয়া হয় তাহলে কিন্তু T3 T4 এর সিনথেসিসে বাধাপ্রাপ্ত হয় এবং তার জন্য এই ব্লাডের মধ্যে এই T3 T4 এর যে রিলিজ সেটা বন্ধ হয়ে যায় এবং এটা তার সাথে সাথে কি করে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে ভাস্কুলারিটি মানে ব্লাড সার্কুলেশন সেটাকে কমিয়ে দিচ্ছে এবং এইটা কমিয়ে দেওয়ার জন্য সার্জারির জন্য কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে প্রিপেয়ার করে দিচ্ছে এবং তার জন্য সার্জারি খুব সেফার এবং ইজিয়ারভাবে হতে পারছে। দ্য ম্যাক্সিমাম এফেক্ট ইজ ইউজুয়ালি সিন উইদিন 1 to 2 weeks. তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা ম্যাক্সিমাম এফেক্টটা দেখতে পাবো। Because of the reduction in the therapeutic effect, long-term iodine therapy is not effective in controlling hyperthyroidism. তাহলে
থেরাপিউটিক এফেক্ট রিডাকশনের কারণে থেরাপিউটিক এফেক্ট রিডাকশনের কারণে লং টার্ম আয়োডিন থেরাপি কিন্তু এফেক্টিভ নয় এই হাইপারথাইরয়েডিজম কন্ট্রোল করার জন্য। কারণ কি, লং টার্ম যখনই ইউজ করা হয় তখন দেখা যায় যে আয়োডিনের থেরাপিউটিক এফেক্ট কমে যাচ্ছে। আর আয়োডিন কীরকমভাবে ইউজ করতে হবে না, আয়োডিন ইজ মিক্সড উইথ ওয়াটার অর জুস, তাহলে ওয়াটার এবং জুসের সাথে মিশিয়ে আয়োডিন খেতে হবে এবং সিপ থ্রু আ স্ট্র। যেহেতু এটা দাঁতের মধ্যে ডিসকালারেশন করে সেহেতু কিন্তু এটাকে স্ট্র দিয়ে খেতে হবে অ্যান্ড গিভেন আফটার মিল, এবং কখনোই খালি পেটে খাওয়া যাবে না, এটা আফটার মিল ভরা পেটে খেতে হবে। অ্যাসেস দ্য পেশেন্ট ফর দ্য সাইন্স অফ আয়োডিন টক্সিসিটি। এই আয়োডিন যাদের দেওয়া হবে তাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, পেশেন্টদের অ্যাসেস করতে হবে আয়োডিন টক্সিসিটির কোনো সাইন সিমটম দেখা যাচ্ছে কিনা। এবং আয়োডিন টক্সিসিটির সাইন সিমটম বলতে কী বোঝাচ্ছে? সোয়েলিং অফ দ্য বাক্কাল মিউকোসা অ্যান্ড আদার মিউকাস মেমব্রেন, এক্সেসিভ স্যালাইভেশন, নজিয়া অ্যান্ড ভমিটিং অ্যান্ড স্কিন রিয়াকশন। তাহলে আয়োডিন টক্সিসিটির যে সাইন সিমটমগুলো দেখা যেতে পারে সেগুলি হলো বাক্কাল মিউকোসা ফুলে যাচ্ছে, অন্যান্য মিউকাস মেমব্রেনও ফুলে যাচ্ছে এবং সেখানে প্রবলেম দেখা দিচ্ছে, এক্সেসিভ স্যালাইভেশন হচ্ছে, নজিয়া ভমিটিং হচ্ছে এবং স্কিন রিয়াকশন হচ্ছে। ইফ টক্সিসিটি অকার, ডিসকন্টিনিউ আয়োডিন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নোটিফাই দ্য ACP। মানে যদি টক্সিসিটি হয় তাহলে কিন্তু আয়োডিন অ্যাডমিনিস্ট্রেশন ডিসকন্টিনিউ করতে হবে এবং তার সাথে সাথে হেলথ কেয়ার প্রোভাইডারকে জানাতে হবে। B-Adrenergic blocker are used for symptomatic relief for thyrotoxicosis। তাহলে thyrotoxicosis হলে সিমটোমেটিক রিলিফের জন্য আমরা B-Adrenergic blocker ইউজ করব। দিস ড্রাগ ব্লকস দ্য এফেক্ট অফ সিম্প্যাথেটিক নার্ভাস স্টিমুলেশন, দেয়ারবাই ডিক্রিজিং ট্যাকিকার্ডিয়া, নার্ভাসনেস, ইরিটেবিলিটি অ্যান্ড ট্রেমার। তাহলে এই সমস্ত ড্রাগ কী করছে? ব্লক করছে সিম্প্যাথেটিক নার্ভাস স্টিমুলেশনকে, এবং সিম্প্যাথেটিক নার্ভাস স্টিমুলেশন যখনই এর এফেক্টগুলোকে ব্লক করছে তখনই ট্যাকিকার্ডিয়াকে কমিয়ে দিচ্ছে, নার্ভাসনেসও কমে যাচ্ছে, ইরিটেবিলিটি কমে যাচ্ছে এবং ট্রেমার কমে যাচ্ছে। প্রোপানোলল ইজ ইউজুয়ালি গিভেন উইথ অ্যান্টিথাইরয়েড এজেন্ট। তাহলে প্রোপানোলল অ্যান্টিথাইরয়েড ড্রাগের সাথে দেওয়া হচ্ছে। অ্যাটেনোলল ইজ প্রেফার্ড B-Adrenergic blocker ফর ইউজ ইন দ্য হাইপারথাইরয়েড পেশেন্ট উইথ অ্যাজমা অ্যান্ড হার্ট ডিজিজ। তাহলে যাদের অ্যাজমা এবং হার্ট ডিজিজ থাকছে সেই সমস্ত হাইপারথাইরয়েডিজম পেশেন্টকে B-Adrenergic blocker হিসেবে অ্যাটেনোলল দেওয়া হচ্ছে। Radioactive iodine therapy. Radioactive iodine therapy is the treatment of choice for most non-pregnant adult. তাহলে non-pregnant adultদের ক্ষেত্রে এই রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয় ট্রিটমেন্টের জন্য। Radioactive iodine damages or destroys thyroid tissue, thus limiting thyroid hormone secretion. RAI, radioactive iodine, has a delayed response. The maximum effect may not be seen for up to 3 months. তাহলে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন কী করে? থাইরয়েড টিস্যুকে ডিস্ট্রয় করে দেয়, ড্যামেজ করে দেয় এবং থাইরয়েড হরমোন সিক্রেশনকে কমিয়ে দেয়। সাধারণত দেখা যায় এই থেরাপিতে অনেক দেরি করে রেসপন্স পাওয়া যায়। সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম এফেক্ট পাওয়ার জন্য কিন্তু আমাদের 3 মাস ওয়েট করতে হয়, 3 মাস পর্যন্ত আমরা কোনো এফেক্ট দেখতে পাই না। For this reason, the patient is usually treated with antithyroid drug and propranolol before and for 3 months after starting RAI, মানে radioactive iodine, until the effects of radiation become apparent. সেই কারণে কি করা হয়, যে পেশেন্ট যাদের রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে তাদের অ্যান্টিথাইরয়েড ড্রাগ এবং প্রোপানোলল ইউজ করা হয় 3 মাস পর্যন্ত, যতদিন না এই রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের এফেক্টটা কমপ্লিটলি ম্যাক্সিমাম এফেক্ট দেখা দেবে। Although radioactive iodine is usually effective, 80% of patients have
post-treatment hypothyroidism, resulting in the need for lifelong thyroid hormone therapy. Teach the patient the symptoms of hypothyroidism and to seek medical help if these symptoms occur. তাহলে কি দেখা যাচ্ছে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন যারা ইউজ করছে তাদের কিন্তু 80% কেসে এফেক্টিভনেস দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় যে পোস্ট ট্রিটমেন্ট মানে এই ট্রিটমেন্টটা করার পরে হাইপোথাইরয়েডিজম দেখা যায়, এবং তার জন্য দেখা যায় তাদের হয়তো লাইফ লং থাইরয়েড হরমোন নিতে হচ্ছে। সেই জন্য পেশেন্টদের আগে থেকে বলে রাখতে হয় যে হাইপোথাইরয়েডিজম হলে তার কী কী সিমটম দেখা দেবে এবং কোন কোন সিমটম হলে তারা কিন্তু সাথে সাথে ডক্টরকে জানাবে। RAI therapy, radioactive iodine therapy, is usually given in an outpatient basis. তাহলে এই আয়োডিন থেরাপিটা কিন্তু আমরা আউটপেশেন্ট বেসিসে দিতে পারছি, এবং প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিতে হচ্ছে এই থেরাপিটা স্টার্ট করার আগে। যে সমস্ত মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই এই প্রেগনেন্সি টেস্টটা করতে হবে। Tell the patient that radiation, thyroiditis and parotiditis are possible and may cause dryness and irritation of the mouth and throat. তাহলে পেশেন্টদের আগে থেকে বলে রাখতে হবে যে রেডিয়েশনের জন্য কিন্তু থাইরয়েডের যে ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন বা প্যারোটিড গ্ল্যান্ডের যে ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন এটা কিন্তু হতেই পারে, এবং তার জন্য ড্রাইনেস এবং ইরিটেশন দেখা দেবে মাউথে এবং থ্রোটে। Relief may be obtained with frequent sips of water, ice chips or a salt and soda gargle 3 or 4 times per day. তাহলে রিলিফ পাওয়া যাবে কি করে? এই সমস্ত ইরিটেশন থেকে রিলিফ পাওয়ার জন্য মাঝে মাঝেই কিছু পরিমাণ জল খাওয়া হলো, আইস চিপস মুখের মধ্যে রাখা হলো, কিংবা সল্ট এবং সোডা দিয়ে গার্গেল করা হলো। মোটামুটি দিনে যদি 3-4 বার করে করা হয় তাহলে এই সমস্ত সিমটম থেকে রিলিফ পাওয়া যায়। This gargle is made by dissolving 1 teaspoon of salt and 1 teaspoon of baking soda in 2 cups of warm water. তাহলে এই যে গার্গেলটা করা হবে কীরকমভাবে ওই সলিউশনটা প্রিপেয়ার করা হবে, 1 টিস্পুন সল্ট নেওয়া হলো, 1 টিস্পুন বেকিং সোডা নেওয়া হলো, এবং 2 কাপ জলের সাথে একটু ওয়ার্ম ওয়াটার মানে একটু গরম জল তার সাথে মেশানো হলো। The discomfort should subside in 3 to 4 days. তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে দেখা যায় এই ডিসকমফোর্টটা চলে গেছে। A mixture of antacid, diphenhydramine and viscous lidocaine can be used to squeeze and spit, increasing patient comfort when eating. তাহলে খাওয়ার সময় পেশেন্টের কমফোর্টটাকে আনার জন্য এই অ্যান্টাসিন, ডাইফেনহাইড্রামিন অ্যান্ড ভিসকাস লিডোকেন এগুলো ইউজ করা হয়। To limit radiation exposure to other, teach the patient receiving radioactive iodine home precaution including. তাহলে রেডিওঅ্যাক্টিভ যে এক্সপোজার, রেডিয়েশনের যে এক্সপোজার সেটা যাতে অন্যের মধ্যে ছড়িয়ে না যায় তার জন্য পেশেন্টকে কি কি বলতে হবে। যে সমস্ত পেশেন্ট রেডিওঅ্যাক্টিভ আয়োডিন পাচ্ছে তাদের কিন্তু যে হোম প্রিকশনগুলো নিতে হবে সেগুলো হলো ইউজিং প্রাইভেট টয়লেট ফেসিলিটি ইফ পসিবল, যদি পসিবল হয় তাহলে তাদের প্রাইভেট টয়লেট মানে নিজস্ব একটা বাথরুমের ব্যবস্থা করতে হবে। অ্যান্ড ফ্লাশিং 2 and 3 times আফটার ইচ ইউজ, মানে একবার ইউজ করার পরে কিন্তু 2 বার কিংবা 3 বার ফ্লাশ করতে হবে। সেপারেটলি লন্ড্রিং টাওয়েল, বেড লিনেন্স অ্যান্ড ক্লোথস ডেইলি অ্যাট হোম, মানে আলাদাভাবে তার যে জিনিসগুলো বেড লিনেন বা টাওয়েল এই নিজেদের যে জামা কাপড় সেগুলো কিন্তু আলাদাভাবে কাচতে হবে বাড়ির মধ্যে, সেটা কিন্তু আলাদাভাবে লন্ড্রিতে দেওয়া যাবে না। Not preparing food for others that requires prolonged handling with bare hands, তাহলে খালি হাত ইউজ করতে হবে এরকম মতো যে ফুড প্রিপারেশন সেগুলো কিন্তু অন্যর জন্য করা যাবে না। অন্য কারোর জন্য এরকম ধরনের ফুড প্রিপারেশন সে পেশেন্ট করতে পারবে না। অ্যাভয়েডিং বিং ক্লোজ টু প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন ফর 7 days আফটার থেরাপি, তাহলে থেরাপি 7 দিন পর্যন্ত কিন্তু কোনো প্রেগনেন্ট ওমেন কিংবা চিলড্রেনদের কাছে সে যেতে পারবে না। এই সমস্ত লিমিটেশনগুলো
রেডিয়েশন এক্সপোজার যেন অন্যের মধ্যে না হয় তার জন্য ইউজ করতে হবে এই সমস্ত প্রিকশনগুলো। সার্জিক্যাল থেরাপি কী কী আছে? থাইরয়েডেক্টমি ইজ ইন্ডিকেটেড ফর দোজ হু হ্যাভ, তাহলে থাইরয়েডেক্টমি কাদের করতে হবে? যাদের লার্জ গয়টার আছে এবং ট্রাকিয়াল কম্প্রেশন করে দিচ্ছে, মানে গয়টারের জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা এতটা বেশি বেড়ে গেছে যে ট্রাকিয়াল কম্প্রেশন করছে, মানে ট্রাকিয়াকে মধ্যে দিয়ে যে এয়ার পাস করছে সেটাতে বাধা দিচ্ছে। আ ল্যাক অফ রেসপন্স টু অ্যান্টিথাইরয়েড থেরাপি অর থাইরয়েড ক্যান্সার, বা বলতে পারো যে অ্যান্টিথাইরয়েড থেরাপি দিয়েও যার লাভ হয়নি কিংবা থাইরয়েড ক্যান্সার আছে এরকম ধরনের পেশেন্টদের থাইরয়েডেক্টমি করতে হবে। Additionally, surgery may be done when a person is not a candidate for RAI. তাহলে সার্জারি করতে হবে সেই সমস্ত পেশেন্টের যারা রেডিও অ্যাক্টিভ আয়োডিনের থেরাপি দেওয়া যায়নি বা দেওয়া যাবে না বা তাতে কাজ হয়নি। One advantage that thyroidectomy has over RAI is a more rapid reduction in T3 and T4 level. তাহলে দেখা যায় যে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনের থেকেও অনেক কম সময়ের মধ্যে থাইরয়েডেক্টমি করলে খুব তাড়াতাড়ি T3 T4 এর লেভেলটা কমে যায়। Subtotal thyroidectomy is a preferred surgical procedure which involves removing a significant portion of the thyroid gland. তাহলে subtotal thyroidectomy বেশিরভাগ লোকজনের করা হয়, কারণ এখানে দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডের প্রায় 90% যেহেতু কেটে বাদ দিয়ে দেওয়া হয়। Some patient may undergo minimally invasive endoscopic or robotic thyroidectomy. Endoscopic thyroidectomy is an appropriate procedure for patient with small nodules less than 3 cm and no evidence of cancer. তাহলে কিছু কিছু পেশেন্টদের দেখা যায় যে খুব অল্পখানি কেটে এন্ডোস্কোপিক বা রোবোটিক থাইরয়েডেক্টমি করা হচ্ছে, এবং এই সমস্ত এই এন্ডোস্কোপিক থাইরয়েডেক্টমির ক্ষেত্রে দেখা যায় যে মানে এগুলো কাদের করা হয়? সেই সমস্ত পেশেন্টদের করা হয় যাদের স্মল নোডিউলস রয়েছে এবং সেই নোডিউলসটা দেখা যায় 3 সেন্টিমিটারেরও কম, কিংবা তার সাথে আরেকটা কি থাকতে হবে যে যাদের ক্যান্সারের কোনো এভিডেন্স নেই। এবং রোবোটিক সার্জারিতে দেখা যায় এটা সব থেকে বেশি ভালো কাজ করে তাদের যাদের ওভারওয়েট নয়, যারা হু আর নট ওভারওয়েট, যাদের ওজন অনেক বেশি নয় তাদের বেশি ভালো কাজ করে, এবং যাদের স্মল নোডিউলস রয়েছে একটা সাইডে, গ্ল্যান্ডের একটা সাইডে স্মল নোডিউলস রয়েছে এবং ওভারওয়েট নয় যাদের, তাদের এই রোবোটিক সার্জারি সব থেকে ভালো কাজ করে। Advantages of endoscopic and robotic procedure over open thyroidectomy includes less scarring, less pain and a faster return to normal activity. তাহলে এই এন্ডোস্কোপিক এবং রোবোটিক প্রসিডিওরের অ্যাডভান্টেজটা কি? যে ওপেন থাইরয়েডেক্টমিতে যতটা বেশি স্কার ফর্মেশন হয়, যতটা বেশি কাটতে হয় ততটা তো কাটতে হয় না, সেই জন্য স্কার ফর্মেশন কম হয়, সেই জন্য পেন কম হয় এবং খুব তাড়াতাড়ি নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারে। এরপরে দেখো নিউট্রিশনাল থেরাপি। With the increased metabolic rate in hyperthyroid patient, there is high potential for the patient to have a nutritional deficit. তাহলে যেহেতু মেটাবলিক রেট বেড়ে যাচ্ছে সেই জন্য হাইপারথাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে অনেক বেশি নিউট্রিশনাল ডেফিসিট দেখতে পাওয়া যায়। সেই জন্য হাই ক্যালোরি ডায়েট দিতে হয়। পার ডেতে কত? 4000 থেকে 5000 ক্যালোরি পার ডে। এই হাই ক্যালোরি ডায়েটটা অবশ্যই দরকার তার যে হাঙ্গার, তার যে খিদে সেটাকে মেটানোর জন্য, তার যে টিস্যু ব্রেকডাউন হচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য এবং ওয়েট লসটাকে কমানোর জন্য। তার জন্য কি করতে হবে? সারা দিনের মধ্যে সাধারণত 6 ফুল মানে 6 বার যদি ফুল মিল খায় সারা দিনে, এবং সেই মিলের মধ্যে কি কি থাকবে? হাই ইন প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস অ্যান্ড ভিটামিনস, এগুলো থাকবে। এবং প্রোটিন কতটা পরিমাণে থাকবে? 1 to 2 গ্রাম পার কেজি অফ আইডিয়াল বডি ওয়েট। আর কার্বোহাইড্রেট ইনটেকও বাড়াতে হবে, যেহেতু মেটাবলিজম অনেক বেশি পরিমাণে বাড়ছে সেজন্য, কারণ কার্বোহাইড্রেট আমাদের এনার্জি দেয় এবং তার সাথে সাথে ডিক্রিজ দ্য ইউজ অফ বডি স্টোরড প্রোটিন, মানে প্রোটিনের ইউজটাকে কমায়।
এবং পেশেন্টকে ভালোভাবে বোঝাতে হবে সে যেন হাই ফাইবার হাইলি সিজনড ফুড এগুলোকে অ্যাভয়েড করে, কারণ কি এই সমস্ত ফুডগুলো কিন্তু জিআই ট্র্যাক্টকে ইরিটেবল করে এবং অলরেডি হাইপারথাইরয়েডিজমের জন্য জিআই ট্র্যাক্ট হাইপার অ্যাক্টিভ হয়ে রয়েছে, তার সাথে যদি এগুলো আরও খায়, এই হাইলি সিজন ফুড কিংবা হাই ফাইবার ফুড এগুলো খায়, তাহলে জিআই স্টিমুলেশন আরও বেশি হবে এবং শরীরে আরও বেশি প্রবলেম দেখা দেবে। Have the patient avoid caffeine containing liquids such as coffee, tea and cola to decrease the restlessness and sleep disturbances associated with these fluids. Refer the patient to the dietitian for help in meeting individual nutritional needs. মানে পেশেন্টকে সবসময় বলতে হবে ক্যাফেন কন্টেনিং যে ফ্লুইডগুলো সেগুলো যেন না নেয়, যেমন কফি, টি, কোলা এই সমস্ত, কারণ একে পেশেন্টের ইনসমনিয়া হচ্ছে, সে একে এজিটেটেড হয়ে রয়েছে, ইরিটেটেড হয়ে রয়েছে, সেজন্য সে কিন্তু আরও বেশি রেস্টলেসনেস হয়ে যাবে এবং স্লিপ ডিস্টারবেন্সেস হবে আরও বেশি। সেই জন্য পেশেন্ট সবসময় এই সমস্ত কফি, টি, কোলা এই জাতীয় জিনিসগুলোকে অ্যাভয়েড করবে। তার সাথে সাথে পেশেন্ট ডায়েটিশিয়ানের কাছে ইন্ডিভিজুয়াল যে নিউট্রিশনাল নিড সেটার জন্য সে তার সাথে ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করতে পারে। এরপরে দেখো নার্সিং ম্যানেজমেন্ট অফ হাইপারথাইরয়েডিজম, যার মধ্যে নার্সিং অ্যাসেসমেন্ট, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ডেটা রয়েছে। এগুলো কি কি পরপর আমরা দেখব সেগুলো আমরা পরের ভিডিওতে দেখে নেব।